শেখ হাসিনার এক ভয়াবহ অনিয়মের গল্প সামনে এসেছে, যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। এবং সর্বশেষ জানাবো ফুরফুরে বিএনপিতে দুশ্চিন্তার ছাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার এক ভয়াবহ অনিয়মের গল্প সামনে এসেছে, যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে একে একে তার দলীয় নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীদের দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে, যারা ক্ষমতাকে ব্যবহার করে হাজার কোটি টাকার অনিয়ম করেছেন। এবার আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনারই এক ভয়াবহ অনিয়মের গল্প সামনে এসেছে, যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেকে নির্দোষ করে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পান শেখ হাসিনা। জানা গেছে 2001 সালে ক্ষমতা ছাড়ার দুদিন আগে তড়িঘড়ি করে বিধি অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা। 120 কোটি টাকা মূল্যের সেই প্রকল্প অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ফোরাম ছিল না। ফলে সম্পূর্ণ বেআইনিভাবে সেই কমিটি অনুমোদন দেয়া ও প্রকল্পে পছন্দের ঠিকাদারকে দিয়ে অনিয়মের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো 2002 সালে মামলা করে। সূত্র জানায়, 1996 সালে ক্ষমতায় থাকাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক নিয়োগের মাধ্যমে প্রায় 120 কোটি টাকা লোপাটের খবর পায় ওই সময়ের দুর্নীতি দমন ব্যুরো। এরপর 2001 সালে ক্ষমতা ছাড়ার ঠিক 2 দিন আগে 13 সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুপস্থিতিতে মাত্র 6 সদস্যের উপস্থিতিতে নিয়ম লঙ্ঘন করে এই প্রকল্পের বৈধতা দেয় একনেক। 2002 সালে শেখ হাসিনার সহ 6 মন্ত্রী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক 3টি মামলা করা হয়। অন্য আসামিরা ছিলেন সাবেক মন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া, এস.এইচ.কে সাদেক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও মহিউদ্দিন খান আলমগীর। তাদের 3 জনই এখন মৃত। মামলা চলাকালে পুরো তথ্য প্রমাণ সহ জমা দেওয়ার উদ্যোগ গ্রহণ করলে হাইকোর্টে রিট করেন শেখ হাসিনা। এরপর দীর্ঘদিন তা থমকে থাকার পর 2010 সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হাইকোর্ট বেঞ্চ অভিযোগপত্র দাখিলের আদেশকে অবৈধ ঘোষণা করে। আদালত বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। তাছাড়া এতে মামলার গুণগত ভিত্তি নেই। তারপর দুর্নীতি দমন কমিশন 2015 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দেয়। শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার পেছনে প্রত্যক্ষভাবে সহায়তা করেন সেই সময়ের দায়িত্ব পালন করা দুদকের এক কমিশনার ও একজন বিচারপতি। দুদক মামলাটিতে শেখ হাসিনার সহ অন্য আসামিদের অব্যাহতি দিলেও সেই সময়ের তদন্তকারী কর্মকর্তার তৈরি করা প্রতিবেদন মানবজমিনের হাতে এসেছে। ওই প্রতিবেদনে শেখ হাসিনার সহ সব আসামির অপরাধের প্রমাণ মিলেছে। দুদক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু নব থিয়েটার প্রকল্প বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তকে আমলে নিয়ে 3টি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। একনেকের সিদ্ধান্তগুলো ছিল প্রকল্পের পরামর্শকের ব্যয় বৃদ্ধি, ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধি এবং কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বৃদ্ধি। 3টি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। মামলার পর থেকেই শেখ হাসিনা এবং অন্য অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন আইনি লড়াই করেছেন। ব্যুরো থেকে কমিশন হওয়ার পর 2005 সালের 24শে আগস্ট বিচারপতি সুলতান হোসেন খানের কমিশন মামলাগুলোর অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন। বিষয়টি চ্যালেঞ্জ করে শেখ হাসিনা আলাদা 2টি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের 4 মার্চ অভিযোগপত্র দাখিলের আদেশ অবৈধ ঘোষণা করেন। অভিযোগ সম্পর্কে আদালত বলেন, অভিযোগগুলো ফৌজদারি আইনের কোনো বিধানের আওতায় পড়ে না। মামলা চললে বিবাদী আরও হয়রানির সম্মুখীন হবেন। আদালত পর্যবেক্ষণে এও বলেন, মামলার নথিপত্র উপস্থাপনের ক্ষেত্রে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আদালতের ওই সিদ্ধান্তের পর দুদকের ওই 3 মামলায় অভিযোগপত্র দেয়া হয়নি, পড়েছিল দুদকের অনিষ্পন্ন শাখায়। এখানে পড়ে থাকা ব্যুরোর আমলের মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে 3টি মামলা পুনঃ তদন্তের জন্য উপপরিচালক মঞ্জুর মোর্শেদকে দুদকের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়।
2014 সালের ডিসেম্বর মাসে 3টি মামলারই চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন শেখ হাসিনা সহ এজাহারভুক্ত সব আসামিকে। যাচাই বাছাই শেষে 22শে জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা ছিল সেই মামলাগুলো আদালত হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন। এভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলার নিষ্পত্তি হয়েছিল। এদিকে দুর্নীতি দমন ব্যুরোর আমলে দায়ের করা মামলাগুলোর তদন্ত প্রতিবেদনে বলা হয়, একনেকের সভায় নেয়ার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণ প্রকল্পের সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। নিয়ম ভঙ্গ করে শেখ হাসিনা তার পছন্দের ঠিকাদার দিয়ে কার্যাদেশ দেওয়ার কৌশল অবলম্বন করেন। এতে সরকারের 4 কোটি টাকারও বেশি অর্থ ক্ষতি সাধন হয়েছে বলে প্রমাণ হয়। এছাড়া যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে বলে দুর্নীতি দমন ব্যুরোর তদন্তে প্রমাণ হয়। এসব বিষয় আমলে নিয়ে ব্যুরোর সব রকম প্রমাণাদি ও আলামত সংগ্রহ করে ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগপত্র দাখিলের সুপারিশ করেন, কিন্তু পরে আর তা সম্ভব হয়নি। 2009 সালে শেখ হাসিনা ফের ক্ষমতায় এসে নিজ ও দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকে কৌশলে অব্যাহতি নেন। ফুরফুরে বিএনপিতে দুশ্চিন্তার ছাপ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে বইছে স্বস্তির হাওয়া। প্রায় 16 বছর বাধাহীনভাবে চলছেন নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একে একে মুক্তি পাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী থেকে তৃণমূল কোথাও পড়তে হচ্ছে না আওয়ামী লীগ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিছু কিছু নেতাকর্মীর দখল, লুটপাট, চাঁদাবাজিতে জড়ানোর খবর দুশ্চিন্তা বাড়াচ্ছে বিএনপিতে, জানিয়ে বিব্রত হাইকমান্ড। অবশ্য শুরু থেকেই এ নিয়ে সতর্ক দলটির নীতি নির্ধারকরা। অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। শৃঙ্খলা ভঙ্গ সহ এসব অভিযোগে এখন পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে করা হয়েছে বহিষ্কার। দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে ইউনিট পর্যায়ের নেতারাও মাঠের কর্মীদের বার্তা দিয়েছেন, অপরাধে জড়ানোর প্রমাণ পেলে রক্ষা নেই। ফলে শুরুর দিকে বেশি অভিযোগ এলেও ক্রমেই তা কমতে শুরু করেছে বলে মনে করেন দলটির নেতারা। কিছু অভিযোগ এলেও আমাদের সতর্ক দৃষ্টি আছে। ব্যবসায়ীদের বলে দিয়েছি, এখন থেকে কাউকে চাঁদা দেবেন না। আমার দলের লোক হলেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলেছি। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের পতনে আপাতত তারা স্বস্তিতে আছেন, অনেকটা চাপ মুক্ত হয়েছেন। আওয়ামী লীগ শূন্য মাঠে অনেকটা এককভাবে চলার কারণে চাঁদাবাজি সহ অন্যায় অপকর্মে নেতাকর্মীদের নাম আসছে। তবে এদের বেশিরভাগই আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন না। এমন অবস্থায় দলের ইমেজ রক্ষা করতে ব্যবস্থা নিতে হচ্ছে। নেতারা মনে করছেন, মাঠ পর্যায়ে এসব বন্ধে যেভাবে তদারকি হচ্ছে তা অব্যাহত রাখা সম্ভব হলে দিন শেষে তারাই বাহবা পাবেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার সঙ্গে কথা বলে তারা জানান, সুবিধাবাদী শ্রেণীর লোকজন খোলস বদলে এসব অপকর্ম করে তাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। কিছু কিছু অভিযোগ তদন্ত করে এমন প্রমাণও তারা পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, 16 বছরের দুঃশাসনের পর মানুষ এখন মন খুলে চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করছি, কিন্তু বিএনপির নাম করে কেউ চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা কিন্তু এই বিষয়ে বেশ কনসার্ন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অস্থিরতা শুরু হয়। একই সময়ে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের প্রায় সব নেতা। দেখা নেই কর্মীদেরও। এই সুযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ কেউ দোকানপাট দখল, ভাঙচুর, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ আসতে থাকে কেন্দ্রে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার অভিযোগও আসে কারো কারো বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অন্যায় অপকর্মের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর বার্তা দেওয়া হয়। গত 7 আগস্ট নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। সারা দেশে নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর একে একে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি।
গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের আত্মীয় পরিচয়ে একজনের দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আবুল কাশেম জানান, এলাকার বাবুল মণ্ডলের কাছ থেকে দোকান কিনেছিলাম, কিন্তু ক্ষমতার পালা বদলের পর সেই বিএনপি নেতার আত্মীয় পরিচয় দিয়ে আমাকে বের করে দিয়ে দোকান দখলে নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান ফকিরও বলেন, এই লোক আমার আত্মীয়, কিন্তু এমন কাজ করেছে সেটা জানি না, আমি খোঁজ নেব। এমন কাজ করে কেউ পার পাবে না, কারণ আমি 10 টাকাও খাই না, এটা সবাই জানে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশি আলোচনা হয়েছে ইসলামী ব্যাংকের হামলা ও গুলির ঘটনা নিয়ে। এই ঘটনায় ঢাকার নিম্ন আদালতের মামলা হয়েছে। সেখানে আসামি করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।